নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হাল্লা বলে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদেরকে দেব, এবং মোস্টলি ইম্পর্টেন্ট এটা আমাদের, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের জানা দরকার যে দিনের পর দিন আমরা একটাই সমস্যার কথা বলি, সেটা হচ্ছে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি হচ্ছে। 3 সেক্টরে আমাদের খাদ্যের দাম হু করে বাড়ছে, আমাদের বস্ত্রের দাম আজ থেকে 20 বছর আগে যা ছিল এখন তার 4 ডবল, আমাদের বাসস্থান আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে যতটা সহজে পাওয়া যেত, আজকে 1 কাঠা জমি খুঁজে পাওয়া খুব কষ্টকর। যদিও পাওয়া যায়, তার জন্য মোটামুটিভাবে গ্রামগঞ্জের দিকেও 2.5-3 লাখ 4 লাখ টাকা করে কাঠা দিতে হয়। শহরের দিকে সেটা 50 লাখ 1 কোটি টাকার উপরে কাঠা। শহরে সেইভাবে এই পরিমাণ দাম বেড়েছে। এছাড়াও আমাদের আর কি সমস্যা হয়, আমাদের হসপিটালে অ্যাডমিশন নিতে গেলে মানুষকে শুনতে হয় যে হাসপাতালে বেড নেই, অলরেডি সমস্ত বেড অকুপাইড। আমরা যখন আমার বাড়ির সন্তানকে কোনো পার্টিকুলার সিটের জন্য অ্যাপ্লাই করাতে যাই, বলা হয় যে এই কটা সিট রয়েছে, বাট স্যার সরি, অল সিটস আর অকুপাইড, সব সিট ভর্তি। সেটা হাসপাতাল হোক বা অন্য কোথাও হোক, আমাকে অতিরিক্ত অর্থ দিয়ে বেসরকারিভাবে নার্সিংহোমের দ্বারস্থ হতে হয়। কোনো স্কুল কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রেও এই সমস্যা হয়, সিট অকুপাইড হয়ে যায়, অথবা প্রাইভেট স্কুলে গিয়ে আমাকে অতিরিক্ত টাকা খরচ করে সেখানে আমার বাড়ির সন্তানকে ভর্তি করতে হয়। জমি কিনি, বাড়ি কিনি বা সম্পত্তি কিনি বা খাদ্য, বস্ত্র, বাসস্থান, মানুষের 3টে বেসিক নিডস, যেটা মৌলিক মানুষের চাহিদা, এই জায়গায় দাম বেড়েছে। এবং আপনারা দেখেছেন যে আজ থেকে 30 বছর আগে আপনার স্থান সংকুলানের জন্য যে জায়গা ছিল, পার হেড অ্যালোকেশন বলা হয়, এই পার হেড অ্যালোকেশন যা ছিল এখন তো অনেক কমেছে। আগে আমরা এক বাড়িতে যদি আমরা 5 জনের পরিবার ছিলাম, যতটা স্পেস থাকতো, এখন কিন্তু সেই স্পেস অনেক কমে গেছে। ইন্ডিভিজুয়াল পার হেড অ্যালোকেশন অনেক কমেছে সারা রাজ্যে। আমি যদি রাজ্যের হিসাবে ধরি, তাহলে প্রতি বর্গ কিলোমিটারে বাসস্থানের যে বসবাসকারী মানুষ, তার সংখ্যাও হু করে বেড়েছে। এখন আপনার আজকে মনে হতে পারে যে এই কথাগুলো কেন দেবাশিস বলছে আমাদেরকে হাল্লা বলে। আমি আজকে বলছি এই কারণের জন্যেই, কারণ আজ সারা রাজ্য জুড়ে পুলিশি তল্লাশি হয়েছে, এই মর্মে তল্লাশি হয়েছে যে কোথায় কত অবৈধ জন্ম এবং মৃত্যু শংসাপত্র আছে সেটা খতিয়ে দেখতে হবে। আপনারা সবাই জানেন, আজকের হাল্লা বলে আমি আলোচনার টেবিলে রাখবো, গেস্টদের থেকে শুনবো, কিন্তু আপনাদের সামনে এটা ক্লিয়ার করে দিই, যারা এখন ইউটিউবে দেখছেন প্রোগ্রাম বা টিভিতে যারা দেখছেন বা পরে যারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, তারা মিলিয়ে দেখবেন যে বিজেপি ক্রমাগত যে অভিযোগ করত ডেমোগ্রাফি পরিবর্তনের, অর্থাৎ জনবিন্যাসের পরিবর্তন, সেটা আমাদের কোন কোন ক্ষেত্রে হিট করেছে। আমি কতগুলো এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। মানুষের বেসিক নিডস, জিনিসপত্রের দাম, জায়গা জমির দাম, বাড়িঘরের স্থান সংকুলান, চাকরির ক্ষেত্রে সমস্যা, একটা বড় সমস্যা। এমপ্লয়মেন্টসের ক্ষেত্রে মানুষ চাকরি পেতে গিয়ে দেখেছেন তার পদটা, যে কটা শূন্য পদ ছিল, সেটা অলরেডি পূরণ হয়ে গেছে। অর্থাৎ এই যে সমস্যা, তার জন্য অনেক কারণ থাকতে পারে। আপনি কখনোই ভাববেন না তার জন্য একটাই কারণ আছে, অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে অন্যতম মুখ্য কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা বাদ দিয়ে দিই, রচনা ব্যানার্জি বলেছিল পশ্চিমবঙ্গে 10,000 কোটি মানুষ থাকে, আমি ওনার কথা বাদ দিয়ে দিলাম, উনি ভুল বলেছেন। আমাদের এই পশ্চিমবঙ্গে বর্তমান জনসংখ্যা হচ্ছে 10 কোটি 60 লক্ষের মতো। আমাদের এই পশ্চিমবঙ্গে হচ্ছে 10 কোটি 60 লক্ষ। এখন আজকের আমাদের অনুষ্ঠানে আছেন বর্ণ আসবেন কিছুক্ষণের মধ্যেই। বর্ণ বলতে পারবেন যে রচনা কি ভেবে 10,000 কোটি বলেছে, সেটা অন্য বিষয়। কিন্তু আমাদের এখানে এই যে জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যা বাড়ার পেছনে কি জন্ম মৃত্যু শংসাপত্রের ভুল করে
বা ভুল মানে এটা হিউম্যান এরার নয়, ইচ্ছাকৃতভাবে এই জন্ম মৃত্যু শংসাপত্র তৈরি করে অনুপ্রবেশকারীদের সুযোগ দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারী যারা, তাদের ক্ষেত্রেও কি ভুল ত্রুটিপূর্ণ জন্ম শংসাপত্র তৈরি করে সংখ্যা বেড়েছে? এখন আপনি যদি আমায় বলেন যে তার তথ্য কি, আজ থেকে মাত্র 44 বছর আগে, শুভজিৎদের গায়ে তথ্য থাকবে নিশ্চয়ই, আজ থেকে মাত্র 44 বছর আগে এই পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল আজ যা জনসংখ্যা তার হাফ। আজকে জনসংখ্যা 10,60,00,000। 1981 সালে ইন 1981 এই পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল, আপনি শুনলে অবাক হবেন, মাত্র 5,45,00,000, হাফ আজকে যে জনসংখ্যা। মানে আপনি ভাবুন, গত 44 বছরে পশ্চিমবঙ্গের জনসংখ্যা ডাবলের বেশি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে পশ্চিমবঙ্গের জনসংখ্যা মাত্র গত 40 বছরে। কি করে বাড়লো? জন্মের হার বৃদ্ধি শুধু এর কারণ। আমি যদি ইয়ার ওয়াইজ আপনাদেরকে এক এক করে বলি, আপনারা চমকে যাবেন যে প্রত্যেক আদমশুমারি অনুযায়ী কিভাবে জনসংখ্যা বেড়েছে। যদিও লাস্ট ইয়ারে মানে 21-এ আদমশুমারি হয়নি, জনগণনা হয়নি, সেন্সাস হয়নি, কিন্তু আনুমানিক আমরা ধরে নিচ্ছি 10,60,00,000 উপর মানুষ, অর্থাৎ প্রায় 11 কোটি মানুষ এখানে বাস করেন। তাহলে প্রবলেমটা কোথায় হয়েছিল? দেখুন, প্রবলেম যেটা হয়েছে, এখানে দেখা যাচ্ছে 3টি জেলাতে বিশেষ করে নজর দিচ্ছে সরকার। কোন 3টি জেলা? উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এই 3টি জেলায় নজর দেওয়া হচ্ছে। 23 সালে জনসংখ্যা বেড়েছে 1 লক্ষ, মানে জন্ম শংসাপত্র ইস্যু করা হয়েছে 1,21,000। 2024-এ শংসাপত্র ইস্যু করা হয়েছে তার 3 গুণ, দেখুন প্রায় 3,81,000। 2025-এ তার 3 গুণ জন্ম হয়েছে। আমার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে যে কিভাবে প্রতি বছরে 3 গুণ করে জনসংখ্যা বেড়েছে। তৃণমূল জমানার শেষ 3 বছরের স্ট্যাটিস্টিক্স আপনাদের সামনে রাখছি। 2024-এ 3,81,000 শংসাপত্র ইস্যু হয়েছে। 2025 সালে 10,50,000 শংসাপত্র ইস্যু হয়েছে। আর আপনি চমকে যাবেন, 26 অর্থাৎ ফেব্রুয়ারি অবধি সরকার ক্ষমতা চালিয়েছেন। ফেব্রুয়ারি মার্চের পর থেকে তো কোড অফ কন্ডাক্ট হয়ে গেছিল ভোটের। ফেব্রুয়ারি অবধি 2 মাসে, জাস্ট 2 মাসে, ফেব্রুয়ারি পর্যন্ত 5 লক্ষের বেশি শংসাপত্র ইস্যু করা হয়েছে। এটা খানিকটা আনন্যাচারাল, আনরিয়ালিস্টিক মনে হয়েছে। তার জন্য তদন্ত চলছে সারা রাজ্য জুড়ে। এটা নিয়ে আজকে আলোচনার আমরা মূলে রাখব এবং অবশ্যই আমি পরিচয় করে দেব যারা আজকে আমাদের সঙ্গে এসছেন অলরেডি। শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, বাম নেতা, সিপিএম নেতা শুভজিৎ সরকার। সঙ্গে তৃণমূল কংগ্রেসপন্থী অর্থাৎ কালীঘাট তৃণমূলপন্থী বর্ণ বর্মন আমাদের সঙ্গে রয়েছেন। বর্ণকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। শুভজিৎকে দিয়ে একটু শুরু করি, কারণ আজকে সিএস এর বক্তব্য একবার শুভজিতের কাছে যাওয়ার আগে মনোজ আগরওয়াল কি বলেছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব একবার শোনাই। যে 1997 সালে বামেরা এমন কি নিয়ম করেছিল বা আইন করেছিল যার ফলে এই জন্ম মৃত্যু শংসাপত্র এটার যে যারা অথরিটি ছিল সে অথরিটি চেঞ্জ হয়ে যায়, ইস্যুইং অথরিটি চেঞ্জ হয়ে যায়। কিভাবে, কি বলছেন আজকে সিএস, একবার শোনাই আপনাদের, শুনুন। 1997 जो गवर्नमेंट ছিল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, ওরা রুল সংশোধন করলো আর ইয়ে পাওয়ার ডিসেন্ট্রালাইজ করে গ্রাম প্রধানকে দিয়ে দিয়েছে। এটা কোনো স্টেটে ছিল না, এটা শুধু পশ্চিমবঙ্গে ছিল। আগে যেটা ছিল সব সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করতো। 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে। আর 2000-এ ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল ইয়া হসপিটাল থেকে ইস্যু হতো, ওটা নিয়ে গেছে এট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি and mayor of municipal corporation. Basically যে আছে, যে সব রেজিস্ট্রার কাজ আছে, যে একদম তো রেজিস্ট্রার বলবো, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেডস থেকে, গভর্নমেন্ট সার্ভেন্টস থেকে পলিটিক্যাল লোড কাছে চলে গেছে। ওর যে কোনো সময় ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে। সাপোজ এখান থেকে পোস্টিং হয়ে কোনো আইএস অফিসার ইউএসএও চলে যাবে, ও সময়ও আমরা টানতে পারি, অ্যাকশন নিতে পারি। অ্যান্ড রিটায়ারমেন্ট পর্যন্ত যদি সুষ্ঠুভাবেও কাজ করেছে, পেনশন পাচ্ছে, ওর একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। বাট পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে, ডিউ টু সাব ইন্টারেস্ট, আদার ইন্টারেস্ট, এটা পার্টি ইন্টারেস্ট হতে পারে, ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারে, আননো ইন্টারেস্ট হতে পারে, কিছু কিছু জায়গা যেটা আছে ওটা ফলস সার্টিফিকেট ইস্যু করে দেয়, ফলস ডিজিটাইজ করে দেয়। এই জন্য আমাদের স্যাংটিটি অফ বার্থ অ্যান্ড ডেথ যেটা আছে রেজিস্টার থাকে না। তারপরে
আমি শুভজিৎদের সরকার অর্থাৎ বাম সরকার 2011 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আমি 2001 থেকে 11 সালের একটা তথ্য ছোট্ট আপনাকে দিই। 2001 সাল অর্থাৎ এই যে 97তে কি করা হচ্ছে, যেটা সিএস বললেন যে ডিসেন্ট্রালাইজ করা হয়েছে, বিভিন্ন জায়গায় কর্পোরেশনের প্রধান বা পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত প্রধান, আগে সরকারি আধিকারিকরা ইস্যু করতেন, হাসপাতাল থেকে ইস্যু হতো, এখন সেটা চলে গেল রাজনৈতিক লোকের হাতে। অ্যাটলিস্ট উনি যেটুকু অভিযোগ করছেন, উনি যেটা বলছেন আমি সেই বক্তব্যও রাখলাম। কি শুভজিৎ, তাই তো উনি বললেন? ওনার সিএস থেকে উনি লিখতে পারতেন তলায় যে উনি বিজেপি স্পোক্স পারসন। আমি কেন বললাম আমি বলি, আমি একটা ছোট ইয়ারের স্ট্যাটিস্টিক্স তোমায় দিয়ে দিই। উনি বললেন যে 1997 সালে এটা চলে গেছে রাজনীতিক লোকেদের হাতে, রুলস বদল করেছে। উনি বললেন যে রুলটা পরিবর্তন হয়েছে। 2001 সালে আমাদের পশ্চিমবঙ্গে জনসংখ্যা ছিল 8,1,76,197। 8,1,76,197। ঠিক তার 10 বছর পর অর্থাৎ 2011 সালে যখন আদমশুমারি হলো, জনগণনা হলো, সেই সংখ্যাটা বাড়ল গিয়ে 10 বছরে 1,12,00,000 ওপর। মানে 2011 সালে জনসংখ্যা হলো হচ্ছে 9,13,00,000। 1 কোটি জনসংখ্যা বাড়ল 10 বছরে। এই যে একটা সংখ্যা বৃদ্ধি কিন্তু শুভজিৎদের সময় আমরা দেখেছি। 2000 পরের থেকে, আবার আমি তথ্য তার পরে দেবো, 2000 এর পরে 26 আমি বলি অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, আমি বলি, একটু আমাকে বলতে দিও নিজে। কারণ ব্যাপারটা হচ্ছে, দেখো এই যে এত তথ্যের কথা বললে, আমি জানি না জনগণনা 2011 পর আর হয়েছে বলে আমার অত জানা নেই। 2021 হওয়ার কথা ছিল, কোভিডের কথা বলে জনগণনা হয়নি। আরও এখন 2026, মানে 15 বছর হয়ে গেছে, জনগণনা হয়নি। এখন তুমি সার্টিফিকেট ইস্যু করা, বার্থ সার্টিফিকেট, এটাকে কেন্দ্র করে, এটাকে বেঞ্চমার্ক ধরে তুমি বলার চেষ্টা করলে, বা এই যে ডিবেটটাকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এগুলো আমার মনে হয় যে যিনি বলছিলেন ওনাকে চিফ সেক্রেটারির থেকে কম বিজেপির স্পোক্স পারসন মনে হচ্ছিল। বিজেপির থেকেও বড় কথা, আমরা রাষ্ট্রবিজ্ঞানে একটা জিনিস পড়ি যাকে বলা হয় যে স্টেটের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচার হয় বা যে বিভিন্ন পন্থীর দল হয়, সেই দলদের অভিমত মনে হচ্ছিল। কেন জানি দক্ষিণপন্থী দলের অভিমত। কেন বললাম এই দক্ষিণপন্থী দলের অভিমত? উনি বলছেন রাজনৈতিক লোক। আরে বাবা, রাজনৈতিক লোক নয়, ওটাকে বলে ইলেক্টেড মেম্বার, জনগণের জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি থেকে সরকারি আমলার ক্ষমতা কম হবে, এটা সবসময় বামপন্থীরা বলে এবং এখনও বলছে, আগামী দিনেও বলবো। জনপ্রতিনিধি, আমি যে সরকারে বাস করি, যে সরকার, যে রাষ্ট্র ব্যবস্থায় বাস করছি, সে রাষ্ট্র ব্যবস্থায় আমি সবসময় চাইবো তার একটা বিকেন্দ্রীকরণ হোক, এবং এই বিকেন্দ্রীকরণের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি তার ক্ষমতা সবসময় বেশি থাকবে দেন লোক যে একবার একটা পরীক্ষা দিয়ে চলে এসছে। আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু এটা কোনোভাবে নেবে না। একজন লোক, সে একটা পরীক্ষা দিয়ে একটা জায়গায় এসছে, তার কাজ হচ্ছে কেবল এক্সিকিউট করা, সে লেজিসলেট করা বা ফ্রেম করার জায়গায় থাকে না। মানে তোমাদের চোখে একজন ডব্লিউবিসিএস অবশ্যই একজন এমএলএ বা একজন এমপি বা একজন কাউন্সিলর, যে কোনো দলের একজন জনপ্রতিনিধি গুরুত্ব সবসময় বেশি যে কোনো ধরনের আইএএস অফিসার বা ডাব্লিউবিসিএস অফিসার থেকে। তার কারণ হচ্ছে সেই জনপ্রতিনিধি জনগণের ভিত্তি নিয়ে আসছে। এবার তুমি প্রশ্ন করতে পারো, তার ইলেকশন, এবার আসছি তো নিশ্চয়ই, তার ইলেকশনের প্রসিডিওর, সে কি হবে, কি হয়েছে, সে ভোটটা ছাপ্পা দিয়ে জিতলো না সে ভোটটা জনগণের দিয়ে জিতলো, সেটা অন্য প্রশ্ন। কিন্তু তুমি আমি যদি শিক্ষাগত যোগ্যতা দেখি, একদম আসবে একজন পঞ্চায়েত প্রধান, তুমি তো একটা মানুষ আছেন যারা না শিক্ষা বলতে তুমি কি বোঝো? আমি তোমার স্ট্রিক্টলি বলছি, আমি তোমার প্রশ্ন, আমি একদম একাডেমিক্যালি, আমি যে শিক্ষা ব্যবস্থাতে কাজ করি বা আমি শিক্ষা ব্যবস্থার মধ্যে আছি, না আমি ধরুন আমি গবেষণা করছি, পিএইচডি করছি, আমি সব জানি। তোমার ক্যামেরার পিছনে যে রয়েছে, যে হয়তো শিক্ষাগত যোগ্যতা আমার থেকে কম, তাই বলে তুমি পুঁথিগত শিক্ষাকে কোনো গুরুত্ব দেবে? পুঁথিগত শিক্ষার যোগ্যতা থাকবে, গুরুত্ব থাকতে পারে। তৃণমূলের সমস্ত লালচুল কানেদুল সবাই তোমার কাছে সমান গুরুত্ব। না গোলাতে হবে না, গুলি দিতে হবে না। আপনি কি নাপিত ছিলেন নাকি? কার লালচুল আমি বলছি প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব নেই, এটা আমি বলছি। কথা শুনে রাখো না, আমি বলছি আমার তো চুল নেই, অসুবিধা এই দেবশ্রী, না আমাকে তো ভাই বললে তো হবে না। আচ্ছা না, প্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষার যে গুরুত্ব নেই এ কথা আমি বলতে পারি না। আমি যে রাষ্ট্রে বাস করি, সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একাধিক ফ্ল থাকতে পারে, কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থার প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব আছে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব।
আচ্ছা একটা কৃষক কিছু বোঝে না, সে স্কুলে যায়নি বলে, তাহলে তো তোমার কথা অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর তো জীবনে কোনো না, স্কুলে যায়নি, কিন্তু সে মূর্খ। রেসপন্সিবিলিটি তুমি রেসপন্সিবিলিটি একদম নয়। কিভাবে দেখবে? একজন পঞ্চায়েত প্রধান, সে তার টেনিওর হচ্ছে 5 বছর। না এটাই তো কথা। একজন পুর প্রধান, তার টেনিওর 5 আমি বছর। এটাই তো আসছি যে একজন পঞ্চায়েত প্রধানের যতটা জনভিত্তি আছে, একজন জনপ্রতিনিধি যতটা জনভিত্তি আছে, সে যতটা বেশি অ্যাক্সেসেবল একজন আইপিএস অফিসার বা আইএএস অফিসার আমি accessibility-র কথা বলছি। না, সে সব বোঝে, সে একটা পরীক্ষা আমি বলছি তার রেসপন্সিবিলিটি। একজন পঞ্চায়েত প্রধান 5 বছর পর হেরে গেলে তার আর ওটাই তো সেই কথা, অর্থে কি দায়িত্ব থাকে? তার যোগ্যতা, তার গুরুত্ব, তার ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ তাকে প্রতি 5 বছর অন্তর অন্তর পরীক্ষা দিতে হয়। আর একজন হলো, আমি বুঝতে পারছি তোমার কথা। একজন আমলাকে সে একবার জীবনে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাটা যে খুব সহজ আমি বলছি না, কিন্তু সে পরীক্ষায় একটা লিখিত একটা পুঁথিগত পরীক্ষা। আর যে লোক প্রতিদিন মানুষের সঙ্গে তার কানেকশন রয়েছে বা কমিউনিকেশন রয়েছে, তার গুরুত্ব অনেক বেশি। না, তার জনভিত্তি থাকতে পারে। না জনভিত্তি কিন্তু না, তাই বলে জন্ম অবশ্যই সে বেশি বোঝে। দেওয়ার ক্ষেত্রে আমি এই কথাতেই আসছি, একজন জনপ্রতিনিধি সে যত বেশি অ্যাক্সেসেবল, একজন আমলা কখনো তত অ্যাক্সেসেবল হতে পারে না। একজন বিডিও, এসডিও বা একজন ডিএম, তার কাছে যত লোক যেতে পারে, একটা সাধারণ পঞ্চায়েত মেম্বারের কাছে অনেক বেশি লোক যেতে পারে। আচ্ছা এই পঞ্চায়েত মানে তুমি বিশ্বাস করছো তাহলে হসপিটাল থেকে আমি বলি তার মানে বাম আমলের সরকারি ব্যবস্থা এমন ছিল? প্লিজ বলতে দাও, এই পঞ্চায়েত ব্যবস্থা তৈরি কেন করা হয়েছিল? যাতে বেশি বেশি মানুষের কাছে এই প্রশাসনিক যে পরিষেবা, এই পরিষেবা পৌঁছে দেওয়া যায়। তুমি এখানে অন্য কথা বলতে পারো যে এই পরিষেবা পৌঁছানোর নাম করে কিছু গলদ হয়েছে কিনা, সেটা অন্য বিষয়, কিন্তু পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে আমি বলছি পরিষেবা পৌঁছানোর ক্ষেত্রে এই পঞ্চায়েত বা এই ধরনের স্থানীয় প্রশাসনের কাছে ক্ষমতা দেওয়াটা অনেক বেশি লাভজনক হয়েছিল, এবং এদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট ইস্যু করা বা যে কোনো ধরনের সরকারি শংসাপত্র পাওয়া অনেক সহজ হয়েছিল। এবার তুমি আনছো কিসের কথা? তুমি ভিত্তি দিচ্ছ যে 1 কোটি পপুলেশন বেড়ে গেল। আচ্ছা আমি যারা টিভিটা দেখছে, এই ডিবেট দেখছে, আমার মনে হয় তারাও জানে যে একটা 9 কোটি পপুলেশন, সে কত হয়েছে? 1 কোটি বেড়ে 10 কোটি হয়েছে। 8 কোটি 1 লক্ষ বেড়ে 9 কোটি 13 লক্ষ হলো। মানে 1 কোটি বেড়েছে তোমাদের আমলে শেষ, আচ্ছা মানে 10 বছর। 1 কোটি পপুলেশন বাড়তে পারে না 8 কোটি পপুলেশনের মধ্যে? এটা কোনো মানে কি লজিক হতে পারে? মানে তাহলে তো তোমাকে অন্য ধরনের বার্থ কন্ট্রোল থেকে শুরু করে অন্য ধরনের বিষয় আনতে হবে। বাড়তেই পারে, খুব স্বাভাবিক, কিন্তু মানে এটা তো বায়োলজি না। আমি বলছি না না এটা কোনো বিষয় না। মানে আমি বায়োলজি নেই, যদি ন্যাশনাল এভারেজ দেখা যায়। হ্যাঁ একদম এই যে এজেরা বললো, যদি ন্যাশনাল এভারেজ দেখা যায়, বলছি যদি ন্যাশনাল এভারেজ দেখা যায়, পশ্চিমবঙ্গ, সাউথ ইন্ডিয়া অনেক ভদ্র সভ্য জায়গায় আছে, মধ্য ভারত এবং উত্তর মধ্য ভারত যদি দেখো, তাহলে ওই পর্দে কে পিছের মধ্যে পর্দা দিয়ে যেতে হবে। না পশ্চিম ভারতে যাও না, আমি 1 মিনিট বলি, তুমি যে কথা যে ন্যারেটিভটা তুমি বলার চেষ্টা করছো, সেই ন্যারেটিভটা আমি বলার চেষ্টা করি। পয়েন্টে কাটো একটু, স্পেসিফিক্যালি বলো যে পশ্চিম ভারত বা উত্তর ভারতের যদি তুমি পার্সপেক্টিভ গুলো দেখো, সেখানে তো বার্থ রেট অনেক হাই, তো সেই অ্যাসপেক্টে সেই নিয়ে আলোচনা করতে হবে। ন্যাশনাল এভারেজ আমাদের দেখতে হবে, দেখো আমাদের ন্যাশনাল এভারেজ দেখতে হবে, পশ্চিমবঙ্গের ন্যাশনাল এভারেজ ডেথ এবং বার্থ। তুমি যদি সাইমালটেনিয়াসলি দেখো দেবাশিস দা, তাহলে সেখানে কোনো সাডেন পিক অফ গ্রাফ বা সাডেন ফল অফ গ্রাফ নেই। তোমার বক্তব্য নির্যাসটা কি? তুমি নির্যাসটা কি সার্টিফিকেট নিয়ে বলতে চাইছো? হ্যাঁ একদম, সার্টিফিকেট দেওয়ার সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে না বুঝতে পারলে আর বোঝানো মুশকিল আছে। সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কাছে পাওয়ার গেছে বলে করাপশন হয়েছে, আমি মনে করি না। সে যে পার্টি ক্ষমতা আসুক না কেন, আমার মনে হয় মানে সেটা দুইয়ের সময় হয় বলে এইভাবে বেঙ্গলকে মেলাইন করার কোনো মানে হয় না। এটা বাজে ন্যারেটিভ, এটা কোনো লজিক হতে পারে না। এটা বাজে ন্যারেটিভ। তুমি বলতে পারো যে কিছু লোক যেই পলিটিক্যাল পজিশনকে ব্যবহার করে যদি এই কাজ করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হোক, সেটা অন্য বিষয়। কিন্তু তুমি এর মধ্যে দিয়ে আসলে পুরো বাংলাকে যে একটা কালিমালিপ্ত করা হচ্ছে, এটা হতে পারে না। আসলে এজেন্ডাটা অন্য। এজেন্ডা হচ্ছে যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা বা ডিসেন্ট্রালাইজ পাওয়ার সিস্টেম, এগুলো উঠিয়ে দিয়ে সরকারি আমলারা যারা বিজেপির পার্টি অফিস থেকে, আরএসএস এর অফিস থেকে রিক্রুট হয়ে আসবে, এই লোকটা এ তো পুরোপুরি বিজেপির লোক, আরএসএস এর লোক। এটা আমার বিরুদ্ধে মামলা আমার যায় আসে না। আরএসএস এর মতো কথা বলছে, বিজেপির মতো কথা বলছে। এ পুরো আরএসএস বিজেপি যে লিখে পাঠিয়ে দেয়, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে প্রেস কনফারেন্স করার আগে, সেই বক্তব্য তুলে ধরছে একদম পরিষ্কার। এ না পলিটিক্যাল সাইন্স ঠিকভাবে পড়েছে। প্রথম কথা, জনপ্রতিনিধিকে, ইলেক্টেড মেম্বারকে বলছে পলিটিক্যাল। আরে ভাই, আমাদের কনস্টিটিউশন, আমাদের পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যদি আমরা দেখি, রিয়েল হেড অফ দ্য স্টেট হচ্ছে কে? পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভরা। এরা পার্মানেন্ট হেড হতে পারে, যারা নাকি আমলা, এরা কোনো রিয়েল হেড নয়, রিয়েল হেড ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। কিন্তু সরকার মানে যে তথ্য সামনে আসছে যেটা তাতে খুব পরিষ্কার যে 23 সালে 1,21,000-এর ক্ষেত্রে শংসাপত্র ইস্যু হয়েছে, 24-এ তার 3 গুণ বেশি হয়েছে, 25-এ তারও 3 গুণ হয়েছে, 26-এ
2 মাসের মধ্যে 5 লক্ষ, এই যে একটা আনন্যাচারাল উত্তরটা দিই? গ্রাফ তুমি বললে, উত্তরটা হ্যাঁ, দিই? কেন হলো আমি আসবো, Unnatural graph আসবে একটা উত্তর বিরতি দিয়ে নিয়ে নি, দিচ্ছি। তুমি তোমার কাছে তো নেবো, সেই সময় তো তৃণমূলের সরকারই ছিল, বলার পর অ্যাড দিয়ে দিলে তৃণমূল না, সরকারই তো narrative-টা ছিল, একটা অন্যরকম বিরতি হয়ে নিই, যায়। বিরতি নেওয়ার পর বলার ফিরে পর আসছি। উত্তরটা শুনতে না হয়। না বর্ণ বলবে, আমাদের বিরতিটা নিতে হবে, টেকনিক্যাল আগে নাও না, narrative-টা press করে দিয়ে কেন আমি নাও? আসছি বিরতির পর আবার আমি আরেকবার বলে দেবো ন্যারেটিভ যে কি হচ্ছে বা কেন সময় থেকে খেয়ে নিই। কেন আমি বলছি সেটা। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আমি বর্ণর কাছে আসব, আবারও একবার পুনরায় সেই জায়গাটা উল্লেখ করব যে এই যে সার্টিফিকেট ইস্যু করা, অর্থাৎ ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট, এটা ইস্যুর পরিমাণটা লাফ দিয়ে বেড়েছে তৃণমূল জমানার শেষ 3-4 বছরে। 23-এ ইস্যু হয়েছে 1,21,000, 24-এ ইস্যু হয়েছে 3,81,000, 25-এ ইস্যু হয়েছে 10,50,000, 26-এ প্রথম 2 মাসে 5 লক্ষ ইস্যু হয়েছে, প্রথম 2 মাসে। মানে এইভাবে চলতে থাকলে 12 মাসে প্রায় 24 লক্ষের কাছে ইস্যু হওয়ার কথা, মানে স্বাভাবিক ছন্দে একই রেটে যদি চলে। বর্ণ এই যে ব্যাপক এই মানে জন্ম এইভাবে লাফিয়ে কি করে বাড়ে? জন্ম এইভাবে লাফিয়ে বাড়ছে না, তোমার একটুখানি বোঝার ভুল আছে, প্লিজ তোমার বোঝাটা একটু ঠিক করে নাও। এই যে ডেথ সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এমনি ইস্যু হয় না, তার জন্য তোমার একদম প্রপার জার্নাল লাগে, তোমাকে ডিটেলস দিতে হয় যে কোনো পৌরসভায় গিয়ে। এই যে 2014-এর পর একটা লাইনে সরকার এসছে, যে কোনো কথায় লোককে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। যে সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী তার শিক্ষাগত যোগ্যতা দেখায় না, যে সরকারের প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ডসকে আরটিআই এর আন্ডারে রাখে না, যে প্রধানমন্ত্রীর আন্ডার নেতৃত্বাধীন সরকার তাদের নেতা মন্ত্রীদের যাবতীয় তথ্য ডকুমেন্টস দিতে অসুবিধা করে, তারা মানুষকে লাইনে নামিয়েছে তথ্যের জন্য। এবং এই যে ভয় ইন ভরসা আউটের সরকারের এই কারণে লাইনগুলো তো আমি আমি উত্তর বলছি, পাচ্ছি। দাঁড়াও আমি উত্তর দিচ্ছি। এই মানুষের মধ্যে এই প্যালপিটেশন, মানুষের মধ্যে এই চিন্তা, এবং এই এসআইআর এর মাধ্যমে মানুষের ভেতরে যে ভয় ঢুকিয়েছিল, তোমরা সারা বাংলা ঘুরে, তোমার বাংলা জুড়ে আছে, তোমরা দেখাও যে কোনো জায়গায় মানুষ কাগজের জন্য যেভাবে দৌড়েছে, মানুষকে যেভাবে বলা হয়েছে কাগজ না দিতে পারলে সে বাংলাদেশি হয়ে যাবে, তাকে পুশব্যাক করে দেওয়া হবে, তাকে ভারতে টুকরে টুকরে গ্যাংয়ের অংশ বলা হবে, তাকে ভারতের জেহাদি বলা হবে, তার মানুষ ভয়ে গেছে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং তুমি যেভাবে বলছো জন্ম এবং মৃত্যু সংশয়পত্র, তো তুমি এক্সট্রা বের করতে পারবে না, যেটা হয়েছে তার ডিটেলস দেবে, সেটা বেরোবে। সেটাই তো বলা হচ্ছে, তাহলে এখানে এই নাম্বারটা সেটাই বলা হচ্ছে যে এখানে রাজ্যের এভারেজ দেখো, এটা রিয়েল রাজ্যের পপুলেশন দেখো, ইনফরমেশন নয়, রিয়েল ইনফরমেশন নয়। মানে এটা কি তোমার মনে হয় যারা তখনই জন্মেছে তাদের, 10 বছর আগে যে জন্মেছে তার বার্থ সার্টিফিকেট নয়, 10 বছর আগে যে মারা গেছে তার বার্থ সার্টিফিকেট নয়, তোমার মনে হয়? না, 10 বছর আগে যে জন্মেছে ফ্রেমওয়ার্কের মধ্যে না, আছে। 10 বছর আগে যে জন্মেছে তার বার্থ সার্টিফিকেট তুমি 26 সালে ইস্যু হবে কেন? হ্যাঁ, এসআইআর এর ভয়, বাড়িতে এসআইআর এর ভয়, বাবার কাগজ, মায়ের তারপরে তোমরা কাগজ, দিয়ে দিয়েছো, তোমার কাগজ তোমরা দিয়েছো আর কি। আমরা দিয়েছি, সরকার দিয়েছে, হ্যাঁ, আমি ওই পার্টি আর কি। রিপ্রেজেন্টেটিভ, মানে তোমাদের দ্বারা পরিচালিত সরকার দিয়েছে, তুমি স্বীকার করলে তাহলে। আমাদের কর্পোরেশন, মানে যখনই এসআইআর এর কথা হয়েছে তোমরা দেদার বার্থ সার্টিফিকেট আমরা দেদার না, মানুষ এসে সরকার চেয়েছে, করেছে, তৃণমূল মানুষ সরকার। ন্যায্য কাগজ তাই তো দিয়েছে, বলছে। সে তার জিনিস পেয়েছে, তাতে মানুষ কতটা প্যানিকড হয়েছে সেটা বোঝা যাচ্ছে এই নাম্বারে। না, মানে- এই সাডেন হাইক অফ নাম্বারটা, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বাবা মায়ের ওই কবর খুঁড়ে বের করা, পাকস্থলী করে বের করা মানুষের কাগজপত্র, নিত্য প্রয়োজনীয় 24 জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া, মানে 25 থেকে তোমরা বুঝতে, 25 থেকে শিক্ষায় দুর্নীতি হওয়া, 25 থেকে তোমরা বুঝতে পারছিলে ভাই বর্ণ, 25 থেকে তোমরা বুঝতে পারছিলে যে এসআইআর হতে পারে, 25 থেকে বুঝতে পারছিলে এসআইআর হতে পারে, তার জন্য তোমরা ডকুমেন্টের ভিত্তিতে বিভিন্ন লোকাল বডিজ থেকে তোমরা দেদার জন্ম সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। এসআইআর রয়েছে, তার আগে বিহারে এসআইআর হয়নি, না না সেই ভয় মানুষ পাবে না, পাশের রাজ্য, সেটাই বলছি। তার মানে তোমরা সেটাই না, ওই তোমরা যেটা না, না, বোঝাতে আমি চাইছো, বুঝতে পেরেছি, মানুষ ভয় পেয়ে না, তোমাদের হ্যাঁ, কাছে সেটা গেছে, স্বীকার তোমরা করো। জন্ম সার্টিফিকেট দিয়েছো। হ্যাঁ, তোমরা স্বীকার করো, তোমরা যে ন্যারেটিভটা আনতে চাইছো, গুজরাট রাজস্থানের পরিসংখ্যান দেখানো হচ্ছে। যাক, বর্ণ কিন্তু এটা স্বীকার করলো যে স্বীকার না করার কি আছে, যে আমরা আমাদের লোকাল, নাকি রে ভাই? না, আমি বলছি যে এই পরিসংখ্যান গুজরাটে কতগুলো, গুজরাটে কত নাম্বার, কত লোকের নাম ডিলিট হয়েছে দেখাও। হতে তাহলে পারে। গুজরাটে এত বছরের সরকার ছাপ্পা ভোট দিয়ে জিতে এসেছে, প্রশ্ন করার ক্ষমতা আছে তোমার? না না, গুজরাট আমার, গুজরাট তো আমার ইস্যু নয়, আমার হচ্ছে না না, পশ্চিমবঙ্গে। তোমাকে রিলেটিভ ইস্যু দিচ্ছি, গুজরাট বলে ইস্যু দিচ্ছি না, আমি রিলেটিভ ইস্যু দিচ্ছি তোমার। হ্যাঁ, না তুমি আমাকে বলো যে তাহলে এই যে তোমরা না, দেদার, আমি তোমাকে তো বললাম, তুমি আমাকে বলে এতে ভুল কোথায় আছে? কোথায় ভুল আছে? এই যে মানুষের মধ্যে যে ভয় ভীতি সঞ্চার হয়েছে, ভয় ইন ভরসা আউট, মানুষ যে দাঁড়িয়ে নিজের বাবা, কাকা, ঠাকুমা,
অ্যানসেস্ট্রালদের বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট তুলেছে, তার ফলে ডেথ আর বার্থ সার্টিফিকেট বলা হয়নি, আরো 10টা পয়েন্ট এসআইআর বলা হয়েছিল। বলো আরে হ্যাঁ, আরো 10টা 12টা পয়েন্ট বলা হয়েছিল। আরে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট তো মোক্ষম জিনিস সব থেকে। রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট কিছুই নেই লিস্টের মধ্যে। তাহলে তোমরা মানুষ ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নেবে না, কি দেবে? অন্নপ্রাশন কার্ড না, কিসের ভিত্তিতে তোমরা দিলে তাহলে জন্ম সার্টিফিকেট তখন? আরে সেটা তাকে তার দেখো, তুমি যখন কথা বলছো তার পক্ষে তোমাকে বলতে হবে কিসের ভিত্তিতে জানো না, তোমার জানা দরকার। তোমাদের পার্টির ডেথ সার্টিফিকেটের জন্য ফিউনারেল যেখানে হয় সেখানকার রসিদ লাগে। ডেথ সার্টিফিকেট ছেড়ে দাও, আমি ডেট জানি, তুমি বার্থ সার্টিফিকেটটা বলো। বার্থ সার্টিফিকেটে তাই ডেথ সার্টিফিকেটের যেখানে প্রসিডিউর আমি জন্ম জানি। নেয় সেই ডাক্তারের লেটার লাগে যে হসপিটালে। মানে কি করে বুঝলে একজন কি করে বুঝলে না? তোমরা কত বছরের লোককে দিয়েছো? 50 বছরের লোককে বার্থ সার্টিফিকেট দিয়েছো? শোনো আমি বলছি, জানতে চাই, শুনতে হবে। 50 বছরের লোক তার বার্থ সার্টিফিকেট দিয়েছো? তখন হসপিটালে হয় না, তখন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে এফিডেভিট করিয়ে সেসব করাতে হয়, তার নিয়ম আছে। তারগুলো জানো? তার মানে কাগজপত্র খালি সব আছে, ক্যামেরার সামনে বসে মানুষকে ভুল না না, বুঝিয়ে দিলে হবে তার না। মানে কাগজপত্র সব আছে, যাদের আছে তারাই পেয়েছে, আমার তো কি? আজকে কোর্টকে গিয়ে ম্যাজিস্ট্রেটকে চ্যালেঞ্জ করো, তারা আজকে বর্ণ এখানে বলছে যে টিভির সামনে বসে মানুষকে ভুল বোঝাচ্ছে। 100% আর বর্ণ নেত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছে যে এসআইআর মানেই হচ্ছে সিএ, বিজেপি মানেই হচ্ছে উত্তর নেই বলে সরে যাচ্ছ, বিজেপি মানেই হচ্ছে বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাদেশ প্রেমী, দেখো বাংলাদেশ প্রেমী, বাংলাদেশী। শিক্ষা নাও, মানুষের জনরোষ দেখো, শিক্ষা নাও। আজকে ভুল বোঝালে কি হতে পারে বোঝো। হ্যাঁ, সেটা তোমরা আগে ভালো বোঝো, তোমরা সবথেকে আগে ভালো বোঝো। তোমরা সবেমাত্র ক্ষত হয়েছে বর্ণ, সেই ক্ষতটাকে একটু ঢাকতে দাও। আরে আমরা 14 হারিয়েছি, 16 হারিয়েছি, 19 হারিয়েছি, 21 হারিয়েছি, 24 হারিয়েছি, 26 হারিয়েছি, কিভাবে হারিয়েছি সেই নিয়ে আমাদের বক্তব্য আছে। ঠিক আছে, কিন্তু যেভাবে ভারতবর্ষের টিমও অনেকবার হারে অনেক ছোট ছোট ম্যাচের টিমের কাছে, তার মানে কি ভারতের সাপোর্টার হবো না, ছেড়ে দেবো? কিন্তু যেভাবে শংসাপত্র ইস্যু হয়েছে শেষের দিকে 2-3 বছরে, হবে না কেন? এটা রিডিকুলাসলি মানে একটা অবাক করে দেওয়ার মতো, অবাক করে দেওয়া, কত মানুষ লাইনে দাঁড়িয়েছে অফিসে দাঁড়িয়ে, দেখো। এবং আজকে বর্ণ এখানে স্বীকার করতে বাধ্য হলো যে তৃণমূল স্বীকার করার কি আছে? তৃণমূল সরকার, আরে বাবা, তৃণমূল সরকার কর্পোরেশনের ডকুমেন্টস নিয়ে গেছে, কর্পোরেশন ডকুমেন্টস ইস্যু করেছে। তোমরা তো বলেছো মমতার সরকার। আরে আজকে তুমি কেন শুধু সরকার বলছো? তাই জন্য কেন শুধু সরকার বলছো? কেন সেখান থেকে মমতা অভিষেকের নামটা সরিয়ে নিচ্ছ? আমরা বলি না মমতার সরকার, জ্যোতি বসুর সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মমতার সরকার, মমতার সরকার ভাই। আচ্ছা, এবার প্রশ্ন, ঠিক বর্ণ ঠিক বলছে, বর্ণ নিজে পুরো ক্ল্যারিফাই করেছে যে হ্যাঁ এসআইআর এর ভয়। আমাকে একটু ক্লোজ করতে দাও, আমি তো ওর কাছেও যাবো, পৃথ্বীরাজের কাছে। চা ওয়েট করছে, খেতে হবে, তুমি গলা শুকিয়ে যাচ্ছে, জল খাও, চা খাও। এবার দেখো, মজার বিষয় হচ্ছে আজকে বর্ণ স্বীকার করছে যে আমরা আমাদের শাসনকালের শেষের দিকে আতঙ্কিত মানুষের মুখ দেখেছি। ঠিক, এসআইআর এর ফলে মানুষ আতঙ্কিত হয়েছে, উচ্চারণ করো, ন্যায্য যা ছিল সেটা দেওয়া হয়েছে। আরে বাবা, আতঙ্কিত মানুষের মুখ দেখেছে, ন্যায্য ন্যায্য পরে আসছি তো। আতঙ্কিত মানুষরা তারা বর্ণদের কাছে গেছেন, বর্ণদের দ্বারা পরিচালিত সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে গেছেন। দাঁড়াও একটা মিনিট, সরকারের কাছে গেছে, কার কাছে গেছেন? বামেদের সময় যে আইন হয়েছিল, অর্থাৎ পঞ্চায়েত প্রধান অথবা পুরপ্রধান অথবা কর্পোরেশনের প্রধান, 140 কোটি দেশ, বুঝুন, খালি বাম বাম বললে হবে? এবার বুঝুন, সেন্ট্রালাইজেশন না হলে, এবার বুঝুন, পাড়া মফস্বলে হবে কি করে কাজ? এবার বুঝুন, এবার তারা সার্টিফিকেট দেওয়া শুরু করেছে, এবার তারা সার্টিফিকেট দেওয়া শুরু করেছে। সত্যি তো উদার মমতা বন্দ্যোপাধ্যায়, উনি উদার ভাবে কি উদার না, এটাই নিয়ম, এটাই নিয়ম। সার্টিফিকেট দিয়েছেন, তোমরা সাদাকে এটারই তদন্ত হচ্ছে। আরে বাবা, আমি তো পুলিশ নই, পুলিশ তো তারই তদন্ত করে দেখছে ভাই। ফাইল করছো এখানে, তুমি আমার উপর কেন রাগ করছো? বিজেপি, আমি তো বিজেপি নই। তুমি আমার, আরে বাবা, জলজান্ত ছেলেটা তো বিজেপির। তুমি ন্যারেটিভটা বুলসেট করছো দাদা। আমার পৃথ্বীরাজ আমার সঙ্গে এসেছে, পৃথ্বীরাজকে একটু ক্লিয়ার করে দিই। বর্ণ স্বীকার করেছে যে এসআইআর এর ভয়ে আতঙ্কিত মানুষদের গত সরকার, অর্থাৎ তৃণমূল পরিচালিত সরকার, তারা দেদার বার্থ সার্টিফিকেট, দেদার না, যা দরকার দেদার না, ভুল কথা বলো না, ভুল কথা বলো না। দেদার কেন হচ্ছে? একটা ভাষার প্রয়োগ হবে। আচ্ছা, এই যে আমার কাছে, এই যে আমার সুবীর আমার চিত্র সাংবাদিক এখানে 2024 সালে দিয়ে চলেছে 3,81,024, 25-এ সেটা ইস্যু হয়েছে 10 লক্ষ। আচ্ছা,
এবার 26-এ যখন বুঝতে পেরেছে একেবারে গলা টিপে ধরেছে এসআইআর, তখন 2 মাসে দিয়ে দিয়েছে 5 ঠিক লক্ষ। বলেছো, এসআইআর গলা টিপে ধরেছে মানুষের। যখন বুঝতে পারছে, রিয়ালাইজ করছে যে এসআইআর গলা টিপে ধরেছে। একদম তাই। আমি সাধারণ এই কথাতে জনগণের গলা ঠিক টিপে থাকছি। ধরেছে। সাধারণ মানুষের না, যারা অনিয়ম করে সাধারণ মানুষের এই গলা রাজ্যে টিপে রয়েছে। ধরেছে। এসআইআর কেন করা হয়েছিল? অ্যাডভোকেশনটা কি? অনৈতিক লোককে বার করবে। অ্যাডভোকেশনটা কি? আসুন, বলো না। অনৈতিক আসুন, কারা? গুপ্তিপাড়ায় রয়েছেন সিএম এখন এই মুহূর্তে। আমি পৃথ্বীরাজের কাছে যাব, দ্রুত দেখব গুপ্তিপাড়ায় রথযাত্রার ফিরতি রথযাত্রা উৎসবে কি বলছেন সিএম। দেখুন বক্তব্যকে আজকে সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। প্রধানমন্ত্রীর বক্তব্যই আমাদের সকলের বক্তব্য। আমরা আলাদা করে এই সম্পর্কে কোনো বক্তব্য রাখতে চাই না। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটাই সমাজের সব স্তরে পৌঁছে দিতে চাই। ভারতবর্ষে সুমহান গণতন্ত্র আছে। কেউ যৌক্তিক আন্দোলন করলে সরকার সেটা দেখবেন, কিন্তু অন্য কারো কোনো উদ্দেশ্য থাকলে বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে। গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, গণতান্ত্রিক মিছিল মিটিং করলে অসুবিধা নেই, কিন্তু হোস্টেল থেকে জোর করে ছাত্রছাত্রীদের বের করলে, গত পরশুদিন যাদবপুরে হয়েছে, আমাকে হোস্টেলের স্টুডেন্টরা বলেছে যে আমরা যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করিয়েছে। আমি আজকে ভিসিকে বলেছি, যাদবপুরের ভিসির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, যে দেশ গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতা আছে, কিন্তু হোস্টেলের ছেলেদের জোর করে এসব করা যাবে না। মিছিল মিটিং তো আমরা অ্যালাউ। আমরা তৃণমূলের দুটো টুকরো, কালীঘাটপন্থী আর আসল দাবি করা তৃণমূল, কংগ্রেস, কারোর তো অসুবিধা হয়নি। এমনকি শহীদ মিনারে কংগ্রেসের লোকেরা যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের কর্মীদের রাখতে চেয়েছিল, এটাও দিয়ে দিয়েছি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসল তৃণমূল দাবি করা লোকেরা রাখতে চেয়েছিল, সেটাও আমি স্পোর্টস মিনিস্টারকে বললাম দিয়ে দিন। আমরা তো অপেক্ষা করছিলাম, নেতাজি ইন্ডোরটা রেখেছিলাম, যুবভারতী ক্রীড়াঙ্গনও রেখেছিলাম, যে কালীঘাটপন্থীরা চাইবেন যে লক্ষ লক্ষ লোক আসবে ওদের জন্য। কেএমসি কমিশনারকে বলা ছিল জলের গাড়ি, আপনার যা লাগে টয়লেট থেকে যা লাগে সব দেওয়ার জন্য। এবং কলকাতা পুলিশ বলেছিল যে ব্রিগেডে করুন, ওদের তো 30 লক্ষ করে লোক হয়, তা আমরা বলেছিলাম ব্রিগেডে হবে, 10-12 লাখ তো ধরে, বাকিটা ছড়িয়ে পড়বে। তো ওরা তো ব্রিগেডে করতে পারেনি, তো গলি খুঁজে নিয়েছে, আমরা গলিতে দিয়ে দিয়েছি, যে গলিতে সর্বোচ্চ 2000 লোক ধরে। কালকে আপনি গিয়ে ফিতা দড়ি দিয়ে মেপে আসবেন, 2000-এর বেশি লোক ওখানে ধরে না। কালকের কাজ কালকে হবে। কালকে মহানায়কের প্রয়াণ দিবস, স্মরণ করার দিবস, আনন্দের দিবস নয়। কাল সকালবেলা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর, ওই এলাকাটা অর্থমন্ত্রী এবং কালচারাল এমওএস, আমরা সবাই ওখানে অবহেলিত ছিল। ওনাকে যেখানে ওনার শেষকৃত্য সম্পন্ন হয়েছে সেখানে উনি অবহেলিত ছিলেন। আর এই যে আজকে রাজ্য প্রশাসনে যেটা বর্ণ বলছিল যে আমরা যাদের দিয়েছি প্রত্যেকেই যোগ্য, মানে তার বয়স হয়তো 50, কিন্তু বার্থ সার্টিফিকেট পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। হ্যাঁ, মানে যারা যোগ্য, মানে যারা জেনুইন, একদম ঠিক। বেঁচে থাকা লোককে দিয়েছে, এটা বলছে। হ্যাঁ, মানে এমন লোককে দিয়েছে যার এইখানেই জন্ম, না বার্থ না, ডেথ কি করে ডেথ নিয়ে মেন হচ্ছে জন্মের বিষয়টা। তো জন্মের যে সার্টিফিকেট দিয়েছে গত সরকার লাস্টের দিকে, রেকর্ড হারে, রেকর্ড, মানে এক মাসে, এই 2026-এর জানুয়ারি মাসে 2.5 লক্ষ সার্টিফিকেট ইস্যু করেছে এক মাসে। যখন এসআইআর নিয়ে চারিদিকে প্রচার চলছে, হচ্ছে এসআইআর চলছে আর কি, অলরেডি 2.5 লক্ষ। জানতেই পারতাম না যদি রাজ্য প্রশাসন যদি না হতো, রাজ্য প্রশাসন যদি তদন্ত না শুরু করতো। যাই হোক, এই বিষয়ে স্বপন দাশগুপ্ত কি বলছেন, রাজ্যের অর্থমন্ত্রীর বক্তব্য একবার শুনে নিই এই যে তদন্ত নিয়ে, এরপর আমি পৃথ্বীরাজের কাছে যাবো। পৃথ্বীরাজ আজকে বিজেপির গেস্ট রিপ্রেজেন্টেটিভ আজকে রয়েছেন, কি বলেছেন স্বপন দাশগুপ্ত শুনবো। শুনেছি যে আমি অনেকদিন ধরেই এটা অভিযোগটা অনেকে করছে যে এই ধরনের ডেথ বা বার্থ সার্টিফিকেট নিয়ে অনেক ধরনের
কিছু গন্ডগোল হচ্ছে। তো সেটার এখন তাছাড়া গতকাল আপনি হয়তো জানেন যে ক্যাবিনেটে একটা পাস করা হয়েছে যে একটা নির্ধারিতভাবে কি ধরনের ডেথ আর বার্থ সার্টিফিকেটের হবে। তো এখন এই প্রসঙ্গে যদি তারা এভিডেন্স কেউ যদি ডিস্ট্রয় করতে চায়, কেন দেখুন অনেক যদি এই ধরনের নকল বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট হয়, সেগুলো তো একটা পুলিশের কারবার, এটা তো ক্রিমিনাল ম্যাটার, সেটার জন্য করছে। আমি পৃথ্বীরাজের কাছে যাওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে একবার শোনাই। সরকারের সিদ্ধান্ত ক্র্যাকডাউন করতে হবে। এসআইআর এর সময় যেভাবে অবৈধ জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে, আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের এই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে, এবং সিজ করার পরে পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। বেশ, পৃথ্বীরাজের কাছে যায়। পৃথ্বীরাজ, বর্ণ বলছে যাদের দেওয়া হচ্ছে প্রত্যেকেই হচ্ছে বৈধ নাগরিক, মানে ওই পার্টি এজেন্ডা যারা করে বা পার্টির লোক তাদেরকে মানে বার্থ সার্টিফিকেট দেওয়া এরকমটা হয়নি। আর শুভজিৎ বলছেন এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া বামেদের সময়। শুভজিৎ যেটা বলেছেন, যেহেতু তুমি ছিলে নাই বলে দিই, শুভজিৎ বলছেন যে সরকারি লোকেদের হাত থেকে নিয়ে জনপ্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য। কারণ শুভজিৎ মনে করে সরকারি আধিকারিকের চাইতে, মানে তার ইস্যুইং অথরিটির চাইতে একজন পঞ্চায়েত প্রধান বা পুর প্রধান বা কর্পোরেশন প্রধান ইস্যুইং অথরিটি হিসাবে অনেক কম্প্যাটেবল, অনেক বেশি উপযুক্ত। তাই তো উপযুক্ত না যে কোনো পার্টির। তার কারণ নাহলে থানা থেকে ইস্যু হতো, কর্পোরেশনের দরকার ছিল না। বেশ, পৃথ্বীরাজ। দেবাশিস, বিষয়টা হচ্ছে আমি আস্তে আস্তে শুনছিলাম আলোচনাটা, একটু লেট হয়ে গেলে যাই হোক। বিষয়টা হচ্ছে সংসদীয় নীতির মধ্যে থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ইলেক্টেড তারা একটি নির্দিষ্ট মানে সংশোধনী তারা আনতেই পারে, এটা সংবিধান স্বীকৃত, এটা ঠিক, আমি এর সাথে কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু বিষয়টা এটাই যে সেইখানে একটা সংশোধনী এনে একদম প্রশাসনিক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির হাত থেকে তুলে নিয়ে এটা রাজনৈতিকরণ করার মানেটা কি? আজকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা, আমি ধরে নিচ্ছি তারা সরকারের অংশ, ঠিক, কিন্তু এই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভগুলো তো কোনো না কোনো রাজনৈতিক দলের চিহ্নে জয়ী হয়ে এসেছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, তার মানে এই যে শংসাপত্রের বিষয়টা আছে এটা পুরোপুরি রাজনীতিকরণ হলো, রাজনীতির কাছে কম্প্রোমাইজড হয়ে গেল। এবার কথা হচ্ছে এখানে, এই যে আপনি যখন শুরু করেছিলেন ডিবেট এই শোটা, তখন বারবার একটা কথা আপনি সামনে রেখেছিলেন যে এই যে র্যাপিড যেই ইনক্রিজিং একটা মানে যেভাবে বেড়েছে, মানে পপুলেশন রেট যেভাবে বেড়েছে সেটা কোনো স্বাভাবিক নয়। এবং এর প্রমাণ তো আমরা পেয়েছি, বিগত 15 বছরে একটি নির্দিষ্ট টাইরানি চলেছে পশ্চিমবঙ্গে। কি চলেছে আপনি আমার একটা কথা বলুন। একটু আগে তৃণমূল প্রতিনিধির আমি কথাগুলো শুনছিলাম, তাহলে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হলো হঠাৎ করে মাসুদ কলোনি, মিঠু কলোনি, তারপরে ওইদিকে আপনার ওই আপনার কি বলে 108 গুলশান কলোনি, এগুলো ফাঁকা হতে শুরু করলো কেন? তার মানে নিশ্চয়ই এই পশ্চিমবঙ্গের একদম দীর্ঘদিন, দাদা আপনার সময় ডিস্টার্ব করিনি, আমি জাস্ট শুরু করি। এবার কথা হচ্ছে এটাই যে দীর্ঘদিন এই যে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ভোটার তালিকার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো এটাই তো তার প্রমাণ। আজকে আপনি আমার একটা কথা বলুন, সর্বোচ্চ প্রায় 90 লাখ নাম বাদ গিয়েছিল এই এসআইআর এ পশ্চিমবঙ্গে ভোটের আগে। তাহলে এই 90 লাখ নাম এরা কি সবাই বৈধ? এর মধ্যে কত ভুয়ো ভোটার ধরা পড়েছে, মানে সরাসরি ইলেকশন কমিশন সামনে দেখিয়ে দিয়েছে। আজকে ইলেকশন কমিশন একটা কথা বলে দিয়েছে, তার জন্য এদের এত গায়ে লাগছে। যারা বাংলাদেশে চলে গেছে তাদের অনেকের কার্ড হয়নি, আবার অনেকের কার্ড হয়েছে। প্রাক্তন ইলেকশন প্রাক্তন ইলেকশন কমিশনার বর্তমানে চিফ সেক্রেটারি, তিনি একটা কথা বলে দিয়েছেন বলে খুব গায়ে লেগে গেছে। কিন্তু আপনি আমার একটা কথা বলুন,
এই পশ্চিমবঙ্গের বুকে রত্না বিশ্বাস দাঁড়িয়ে যখন বলছে যে জাকিরদা ভালো লিঙ্ক করে দিতে পারে, তখন তৃণমূল প্রতিনিধি কি করছিল? তখন কি তারা সমর্থন জানিয়েছিল তাদেরকে? আজকে তো লড়াই চলছে বিধানসভার বুকে, একদিকে হচ্ছে কুণাল ঘোষ আর একদিকে আকরুজ্জামান। এই লড়াইয়ের মধ্যে তারা আবদ্ধ রয়েছে। কিন্তু এক সেকেন্ড আমার কথাটা শেষ করতে আমার কথাটা শেষ করতে দিন। বিষয়টা হচ্ছে এই জায়গাতেই এক সেকেন্ড বর্তমান সময় প্রত্যেকটা পৌরসভায় আপনি জানেন সেন্সাসের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাহলে সেন্সাসের কাজ যখন স্টার্ট হয়ে গেছে, আমাদের দ্রুত শনাক্তকরণ করতে হবে যে এই মানে জন্ম শংসাপত্র এবং মৃত্যু সার্টিফিকেটগুলো একদম হয়নি এখন, আবার এটা রাইট অর রং। আচ্ছা, এবার আমি তোমাকে উত্তর দিই। এবার বিষয়টা যেটা হয়েছে, এই যে দীর্ঘদিন ধরে 2026 সালে নির্বাচনের পূর্ববর্তী সময়ে দাঁড়িয়ে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিল যে ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে বহু মানুষকে ভোটার তালিকায় সংযুক্তিকরণ করবার চেষ্টা করছে। সেই সময় আপনারা দেখেছিলেন একজন বিএলও রেকর্ডিং ভাইরাল হয়েছিল, পরবর্তীকালে সেই বিএলও সুইসাইডও করেছিল। সেখানে চাপ সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন বিএলওর ওপর তৎকালীন সরকারের দ্বারা যে নামগুলো তুলতে হবে। ইনফ্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের ওপর পর্যন্ত চাপ সৃষ্টি করা হয়েছিল। এবার কথাটা হচ্ছে এই জায়গাতেই যে একটা প্রশাসনিক পদ্ধতিকে ডাইরেক্ট রাজনীতির দিকে ঠেলে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য সিপিএম এই কাজটা করেছিল, যেটা পরবর্তীকালে তৃণমূল উপভোগ করেছে। সিপিএম করে দিয়ে গেছিল, তৃণমূল সেটা উপভোগ করেছে। ঠিক সে যে মানে যেরকম এখন আপনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছেন, একদম সিপিএম ছেড়ে এসেছিল, তৃণমূল এসে উপভোগ করে দিয়েছে। আমি এর আগে প্যানেল করতে গিয়ে এক মিনিট আমি বিরতি নেব একটা। ঋতব্রতকে এর আগে প্যানেল করতে গিয়ে আমার মনে আছে যে কোন একটা আচ্ছা শোনো একটা মিনিট, আধার কার্ড আর ভোটার কার্ড জালিয়াতির অভিযোগ ছিল যে প্রচুর জালিয়াতি হয়েছে, বর্ডার এলাকায় তৈরি হয়। শুভজিৎ এখানে সাক্ষী রয়েছে, শুভজিৎ দিনের পর দিন বলছে এরকম তৈরি হয়। তোমরা এত বর্ডার করে বললে বর্ডার এলাকায় তৈরি হয় গরম আধার কার্ড, পাপড় ভাজার মতো ডিটেইন হয়েছে, বলো পাপড় ভাজার মতো গরম আধার কার্ড গেছে, খুব গায়ে লাগছে, খুব সমস্যা হচ্ছে, কতজনকে ডিটেইন করেছে, বর্ডারে লোক এমনি যেতে পারে না, খুব প্রবলেম, সিআইএসএফ বিএসএফ কি করছে বর্ডারে, অসুবিধা হচ্ছে, ডিটেইন করেছে, নাম্বার দাও, খুব অসুবিধা হচ্ছে বর্ণ। আমি বুঝতে পেরেছি। আজকে অন্ততপক্ষে আমি প্যানেলের ওই অংশটুকু কাটিয়ে রাখবো পরে, যে আজকে বর্ণ বলছে হ্যাঁ আতঙ্কিত মানুষের মুখ দেখে আমরা আতঙ্কিত, তুমি একদম এই শব্দ ব্যবহার করেছো, আতঙ্কিত মানুষের মুখ দেখে আমরা জন্ম সার্টিফিকেট দিয়েছি। অর্থাৎ না একটা মিনিট আমি ব্রেক নিয়ে নি, একটা আসছি ফিরে। তার মানে এবার এই যে এসআইআর 90 লক্ষের নাম বাদ যাওয়ার পরেও যাদের নাম উঠেছে তাদের মধ্যে অনেকে গরম পাপড় ভাজার মতো জন্ম শংসাপত্র দিয়েছেন, মানে সবে তৈরি করেছে, তৃণমূল ইস্যু করেছে, উনি গিয়ে জমা দিয়ে এসেছেন। কারণ বর্ণ বলছে যে এই জন্ম শংসাপত্রই তো মেন, এটাই তো মেন, কাজে আমরা দিয়েছি। একটা বিরতির পরে ফিরে আসি, বর্ণ বলবে, আমি কারুর কথা বসাচ্ছি না। তুমি হ্যাঁ দেখো, তুমি যা বলেছো হুবহু তো তুলে আমি তো মুখস্থ বিদ্যা অত পারদর্শী নই, তুমি যা বলেছো অলমোস্ট ব্যাপারটা এরকমই। তাহলে ভুলটা বলো, তুমি অলমোস্ট ব্যাপারটা এরকম, মুখস্থ বিদ্যা নেই আমি সেটা মানছি, তুমি অলমোস্ট পড়াশোনা করেই পাস করেছো, না তুমি তোমার কথা আমার মুখে বসিয়ে দিও না। আমি ভুলটা বলো না, আমার ভুলটা বলো না, আমার পাস আউট প্লিজ বামেদের সময় প্লিজ। এবার হতেই পারে তো মিথ্যা ভুল তুমি ধরো না, আমি 2011 সালের পর কোন পরীক্ষায় পাস করি। তোমার বয়সটা বেশি তাই জন্য করনি, আমি একটা বলে করতে না, হ্যাঁ সেটা তোমার বয়সটা তোমার হাতে নাকি, সেটা হতে পারে, তো উপরওয়ালা না আমি এই নিয়ে তো কথা হচ্ছে না। আমি বলছি যে গরম শংসাপত্র একটা বিরতি, তোমার বয়স তোমার হাতে তো না, একটা বিরতি। আমি বললাম যে আমি বামের জমা পাস করি, তোমার হাতে তো না, আমার একাডেমিক ক্যারিয়ার শেষ হয়েছে বাম জমা, আমি সেটাই বলেছি। হয়েছে তোমার বয়স কম হলে আরো হলে তুমি সিদ্ধার্থ শঙ্করের জামানা হতে, খারাপ ভালো কি আছে, তুমি কথাটা উঠছে। একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকো। শুভজিৎ তুমি কি মনে করো? তুমি তো খুব ঠান্ডা মাথায় রাজনীতিটা করো, তুমি শিক্ষিত মানুষ, হ্যাঁ তুমি একটু আগেই বলো তুমি পিএইচডি করছো, তোমার কি মনে হয় রাজনীতি তোমার যথেষ্ট প্রজ্ঞা আছে? এই যে লাস্টের দিকে যা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তৃণমূল সরকারের দ্বারা,
এই সব ঠিকঠাক হয়েছে? তোমার কি মনে হয়, মানে রাজনীতির চোখ দিয়ে আমি বলছি? না, কিছু তো অবশ্যই এখানে গোলমাল আছে বলেই তো এত প্রশ্ন উঠছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়ে জলঘোলা করার থেকে যদি তদন্ত করা যায়, যে নির্দিষ্ট করে কোন কোন আধিকারিক, তদন্ত তো শুরুই হয়েছে, কোন কোন পৌর প্রতিনিধি বা কারা কারা এই ধরনের সার্টিফিকেট ইস্যু করেছে, এটা স্পেসিফিক্যালি এভাবে তোমাকে বের করতে হবে, বের করে এটা করতে হবে। হ্যাঁ, সেটা তো ইনভেস্টিগেশন, আজকে কাটোয়াতে ইনভেস্টিগেশন। এটা না করে যদি তুমি এটাকে এভাবে বলে দাও যে স্থানীয় প্রশাসনের হাতে ক্ষমতা দেওয়াটা ভুল হয়েছে, তাহলে মানে আসলে তুমি রাষ্ট্রকে চাইছো একটা কেন্দ্রীভূত রাষ্ট্র তৈরি করতে, যেটা বিকেন্দ্রীকৃত। আমি আবারও বলছি, ওই যে পৃথ্বীরাজ যেটা বললো যে না বাম আমলে ছিল, আমি এখনো বলছি এখন তো বিজেপির আমল, এখনো যদি পৌর প্রতিনিধিরা বা জনপ্রতিনিধিরা এই কাজটা করে, আমি এটাকে সমর্থন করছি। কেন সমর্থন করি? কারণ আমি মনে করি একটা জনপ্রতিনিধি ঠিক করে, অবশ্যই ঠিক, কিন্তু এসআইআর এর জন্য না, এটাই তো নেগেটিভ। দেদার ইস্যু করে দিলাম, এটা এখানে আমি পয়েন্ট আমরা বলি দেদার ইস্যু করাটা আর ঠিকভাবে দেদার কথা বলো, দেদার আমি কোথায় উল্লেখ করেছি? দেবাশিসদা বারবার বলছে সংখ্যা বলছে তো, আরে বাবা রে বাবা, সংখ্যা তো বলছে। রাষ্ট্রবিজ্ঞানে 2025 সালে তুমি করেছো 10 লাখ, 2025 সালে সুমেশ 10 লাখ, আমি বলছি 26 এক মাসে করেছো 2.5 লাখ। দেবাশিস দা 2025 সালে কি একমাত্র বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 2025-এ যারা জন্মেছে তাদের? 2005-এ যারা জন্মেছে তাদের না? 1990 সালে যারা জন্মেছে তাদের না? তুমি এটা বলতে পারো? তুমি দায়িত্ব নিয়ে বলতে পারো? আমি কমপ্লিট করে নি। তুমি যেটা বোঝাতে চাইছো 2025 সালে একসাথে 10 কোটি লোকের, মানে 10 লক্ষ লোকের 2 মাসে হয়ে গেছে। আমার জন্ম সার্টিফিকেট বেরোবে, আমার জন্মের পরে হসপিটাল ইস্যু করে দেবে। আরে দাদা, 3-4 মাসের মধ্যে বেরিয়ে যাবে। কেন তুমি 20 বছর পর ইস্যু করছো তাকে? কিভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি বলছি। আচ্ছা, ওই শেষ করি, আমি শেষ করব। কলকাতা পৌরসভার মতো পৌরসভায় কারা মাইনে পেত টেবিলে, মানে ডায়েরিতে লিখে লোকে মাইনে তুলতো, কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাইনে যেত না। এটা বেশি দিন আগেকার কথা বলছি না, তোমাকে মনে করাতে হবে না। যে পৌরসভার মাইনের ইনফ্রাস্ট্রাকচার এরকম ছিল, সেখানে ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট মানুষের কাছে থাকবে, তুমি এটা আশা করো? না, দেবাশিস এক সেকেন্ড আমি কোনো পার্টির দোষ দিচ্ছি না, যেটা হয়ে গেছে দোষ দিয়ে লাভ নেই। আমি বলছি তোমরা যেটা বোঝাতে চাইছো মানুষের ন্যায্য দরকার দাবিটাকে তোমরা যেভাবে বলছো যে দেদার হরিণ লুটের বাতাসার মতো মানুষকে বোঝাতে চাইছো, এসছে দিয়ে দিয়েছে, সেরকম ব্যাপারটা নয়। ব্যাস ঠিক আছে, তুমি তোমার জায়গায়। বিগত 15 বছরে যে সরকারটা ছিল ওটা তো রাম্বা সরকার ছিল, ওই জন্য আমরা দেখতে পেয়েছি। এক সেকেন্ড তোমার সময় ডিস্টার্ব করিনি, এক সেকেন্ড তোমার সময় ডিস্টার্ব করিনি। আচ্ছা বলো। 10 বছর বয়সে বাচ্চার বাবা বানিয়ে দিয়েছিল তো, এসআইআর এর সরাসরি প্রমাণ। তাহলে এই বার্থ সার্টিফিকেট বা এই সার্টিফিকেট গুলো কোথা থেকে এলো? 10 বছর বয়সে বাচ্চার বাবা কি করে হয়ে গেল? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এত বড় বড় কথা বলছে, লাভলি খাতুন, বাংলাদেশ লাভলি খাতুন, তার সাথে সাথে বিভিন্ন পঞ্চায়েত প্রধান, তাদেরকে কারা দিয়েছিল, কাদের বৈধতা, কারা বৈধতা দিয়েছিল তাদেরকে? এরা জানতো না তারা বাংলাদেশী? আজকে স্টুডিওতে এসে এত বড় বড় কথা বলছে, এত নীতি নৈতিকতার কথা বলছে, আমরা সরকারে যখন ছিলাম এই করেছিলাম, তাই করেছিলাম, এই হয়েছিল, তাই হয়েছিল। সবথেকে বড় কথা, অনুপ্রবেশ ঘটিয়ে সমস্ত জঙ্গি ভোট দেওয়ার অধিকার যারা করে দিয়েছিল, বর্ডার অমিত শাহ অমিতকে জিজ্ঞেস করো, অমিত শাহকে জিজ্ঞেস করো। 15 কিলোমিটার বেরিয়ে থেকে ইন্টারন্যাশনাল বর্ডারের রেডিয়াস 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করে দিল কেন্দ্রের। তার সঙ্গে অনুপ্রবেশের কি সম্পর্ক? পৃথ্বীরাজ এমনিতে খুব সেন্সিবল ছেলে এবং ভালো যুক্তি দিয়ে কথা বলে। আমার কথা হচ্ছে যে এটা নিয়ে তুমি করাপশন বা এই ধরনের যে ম্যাল প্র্যাকটিস হচ্ছে এটা নিশ্চিত করতে পারো, কিন্তু এই যে বারবার যে একটা বর্ডার খুলে দেওয়া হয়েছে বা এই যে ধরো ডেমোগ্রাফিক চেঞ্জ, আমি বর্ডার সম্পর্কে আইডিয়া, আমি ওটাই বলছি তো যে বর্ডারে যদি গোলমাল হয়ে থাকে, বর্ডার যদি খুলে দেওয়া থাকে, তাহলে এটা ব্যর্থতা, কিন্তু ইন ন্যাচারাল ফিল্ড ডিআই এর দায়িত্ব কি? আচ্ছা আমি বলছি তো উত্তরটা। বিষয়টা হচ্ছে যদি এরা মানে প্রশ্রয় না দিয়েই থাকে তৃণমূল কংগ্রেস, কিছুদিন আগে মনে আছে আপনি একটা প্রতিবেদন, মানে আপনি একটা টিভিতে একটা শো করেছিলেন আনঅথরাইজড মাদ্রাসা নিয়ে, সেই আনঅথরাইজড মাদ্রাসায় ম্যাক্সিমাম যোগী তৃণমূলের পাওয়া যায়। সেখানে যতগুলো আনঅথরাইজড মাদ্রাসা তার সাথে তৃণমূল নেতা কি সামথিং গাজী সে যুক্ত ছিল, এবং আপনাদের প্রতিনিধি সেখানে কভারেজ করতে গিয়ে তার উপর আক্রমণ করা হয়েছিল, সেখানে সরাসরি তৃণমূলের যোগ ছিল। এবার বিষয়টা হচ্ছে এটাই আমরা দীর্ঘদিন বলে এসেছি যে 450 কিলোমিটার বর্ডারের জমি কেন্দ্র সরকার
বারবার বলার পরেও এই রাজ্য সরকার দেয়নি এবং সেফ প্যাসেজ করে এদের এই মাটিতে নিয়ে এসে তাদের বৈধতা দিয়ে তাদের ভোটারে পরিণত করেছিল। আজকে শেষ করব আজকে শেষ করব এই নিয়ে একটা মিনিট এক সেকেন্ড আমার কথা হচ্ছে অ্যারেস্ট করছে কে? উত্তরপ্রদেশের এসটিএফ অ্যারেস্ট করছে উত্তরপ্রদেশের এসটিএফ। আমি শেষ করব তবে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে বর্ডার এরিয়াতে কিছু জেলায় অন্তত বর্ণ ভিজিট করে আসো, তাহলে বুঝতে পারবে তুমি বিএসএফ এর একদম অফিশিয়ালি রেসপন্সিবিলিটি বিএসএফ এর, কিন্তু আদতে কি কন্ট্রোল করা সম্ভব অনুপ্রবেশ বিএসএফ এর পক্ষে? ম্যান টু ম্যান তোমরা কি দায়িত্ব নিয়েছিলে? ডিআই এর কি দায়িত্ব ছিল? তুমি আমার দায়িত্বের কথা বলছো, তুমি দায়িত্বের কথা বলছো, আবার তুমি দায়িত্বের কথা বলছো। প্রত্যেকটা জেলায় ডিআই থাকে, কি করেছিল ডিআইরা? কি করেছিল ডিআইরা? ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স কি করছিল? ঘুমোচ্ছিল মুখে আঙুল দিয়ে? ইন্টেলিজেন্সই তো নেই, কোনো ইন্টেলিজেন্স ছিল না। এবং আমরা রিপোর্ট করে দেখিয়েছিলাম, মনোযোগ করো, আমরা ক্রেডিবিলিটি ছিল না, আমরা দেখিয়েছিলাম কিভাবে ভোটার কার্ড আধার কার্ড তৈরি হয়, কি করে ভোটার কার্ড আধার কার্ড তৈরি হচ্ছে। শুভজিৎ তো দিনের পর দিন অভিযোগ করেছে সোনালিকা ট্রাক্টরের নামে কত আধার কার্ড আমরা রাস্তায় পড়ে শেষ করব। এটা টু আর্লি টু সে যে গত সরকার সব ইল্লিগাল কাজ করেছে তা না, ইনভেস্টিগেশন হোক, এরপর তো আমিও বেঁচে থাকবো, প্রোগ্রাম করব, তখন দেখা যাবে। তখন বর্ণ বলবে এক্সেপশনাল ইজ নট দ্য এক্সাম্পল, একদম তখনও বলবে এক্সেপশনাল ইজ নট দ্য এক্সাম্পল। আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। অনেক ধন্যবাদ পৃথ্বীরাজকে, শুভজিৎকে এবং বর্ণকে। নমস্কার আপনাদের সবাই।